নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি হাবে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাব অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাসটি। গল্পটি পাঠ করার আগে দু চার কথা বলে নিতে চাই। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশের পূর্বে 1321 সালে বৈশাখ ও শ্রাবণ সংখ্যা ভারতবর্ষে প্রথম প্রকাশিত হয়। উপন্যাসের নায়ক বৃন্দাবন গ্রামের মধ্যে পণ্ডিত মশাই রূপে পরিচিত ছিল। সেই পণ্ডিত মশাইয়ের নাম অনুযায়ী এই গ্রন্থের নামকরণ করা হয়েছে। কিন্তু বৃন্দাবনের পণ্ডিত মশাইয়ের রূপ এই উপন্যাসের মধ্যে খুব বেশি প্রাধান্য পায়নি। গ্রাম সমাজ সম্পর্কে এই উপন্যাসে শরৎচন্দ্রের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। কুসুম আর বৃন্দাবনের মানসিক দ্বন্দ্ব আর সংঘাতই এই উপন্যাসের মূল সমস্যা। গ্রন্থাকারে 15 সেপ্টেম্বর 1914 সালে প্রকাশিত হয়। চলুন বন্ধুরা, শুরু করব আজকের উপন্যাস পণ্ডিত মশাই। গল্প শোনার আদর্শ ঠিকানা বেঙ্গলি স্টোরি হাব। দেখতে থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। শুরু করছি পণ্ডিত মশাই। কুঞ্জবোষ্টমের ছোট বোন কুসুমের বাল্য ইতিহাসটা এতই বিশ্রী যে এখন সেসব কথা স্মরণ করিলেও সে লজ্জায় দুঃখে মাটির সহিত মিশিয়া যাইতে থাকে। যখন 2 বছরের শিশু তখন বাপ মরে, মা ভিক্ষা করিয়া ছেলে ও মেয়েটিকে প্রতিপালন করে। যখন 5 বছরের তখন মেয়েটিকে সুশ্রী দেখিয়া বারল গ্রামের অবস্থাপন্ন গৌরদাস অধিকারী তাহার পুত্র বৃন্দাবনের সহিত বিবাহ দেয়। কিন্তু বিবাহের অনতিকাল পরই কুসুমের বিধবা মায়ের দুর্নাম ওঠে। তাহাতে গৌরদাস কুসুমকে পরিত্যাগ করিয়া ছেলের পুনর্বার বিবাহ দেয়। কুসুমের মা দুঃখী হইলেও অত্যন্ত গর্বিতা ছিল। সেও রাগ করিয়া কন্যাকে স্থানান্তরে লইয়া গিয়া সেই মাসেই আর একজন আসল বৈরাগী সহিত কন্যার কণ্ঠীবদল ক্রিয়া সম্পন্ন করে। কিন্তু 6 মাসের মধ্যেই এই আসল বৈরাগীটি নিত্যধামে গমন করেন। তবে ইনি কে, কোন গ্রামে বাড়ি, তাহা একা কুসুমের মা ছাড়া আর কেহই জানিত না, কুঞ্জও না। তাহার মা তাহাকেও সঙ্গে লইয়া যায় নাই। কণ্ঠীবদল ব্যাপারটা সত্য কিংবা শুধুই রচনা তাহাও কেহ নিশ্চয় করিয়া বলিতে পারিত না। এত কাণ্ড কুসুমের 7 বৎসর বয়সেই শেষ হইয়া যায়। সেই অবধি কুসুম বিধবা। সংক্ষেপে এই তাহার বাল্য ইতিহাস। এখন সে 16 বৎসরের যুবতী। তাহার দেহে রূপ ধরে না। যেমনই গুণ তেমনই কর্মপটুতা, আবার লেখাপড়াও জানে। খুব বড় লোকের ঘরেও বোধ করি তাহাকে বেমানান দেখাইত না। এদিকে বৃন্দাবনের বাপ মরিয়াছে, দ্বিতীয় স্ত্রী মরিয়াছে। তাহার বয়সও 25-26 অধিক নয়। এখন সে কুসুমকে ফিরিয়া গ্রহণ করিতে চাহে। সে কুঞ্জকে 50 টাকা নগদ, 5 জোড়া ধুতির চাদর এবং কুসুমকে 5 ভরি সোনা ও 100 ভরি রূপোর অলঙ্কার দিতে স্বীকৃত। দুঃখী কুঞ্জনাথ লোভে পড়িয়াছে। তাহার বড় ইচ্ছে কুসুম সম্মত হয়, কিন্তু কুসুম সে কথা কানেও তোলে না। কেন তাহা বলিতেছি। ইহাদের বাপ মানেই ভাই বোন যে দুখানি ক্ষুদ্র কুটিরে বাস করে তাহা গ্রামের ব্রাহ্মণ পাড়ার ভেতরেই। শিশুকাল হইতেই কুসুম ব্রাহ্মণ কন্যাদের সঙ্গে বাড়িয়া উঠিয়াছে। একত্রে হরপণ্ডিতের পাঠশালে পড়িয়াছে, খেলাধুলা করিয়াছে। আজিও তাহারাই তাহার সঙ্গী সাথী। তাই এসব প্রসঙ্গেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় শিহুরিয়া ওঠে। ম্যালেরিয়া এবং ওলা ওঠা প্রপরিত বঙ্গদেশে বিধবা হইতে বিলম্ব হয় না। তাহার বাল্যসখীদের অনেকেই তাহার মতো হাতের নোয়া ও সিঁথির সিঁদুর ঘুচাইয়া আবার জন্মস্থানে ফিরিয়া আসিয়াছে।
ইহারা কেহ তাহার মকর গঙ্গা জল, কেহ সই মহাপ্রসাদ। ছিছি, দাদার কথায় সম্মত হইলে এই কালামুখী ইহজন্মে আর এই গ্রামে দেখাইতে পারিবে? কুঞ্জ কহিল, দিদি রাজি হ, ধরতে গেলে বৃন্দাবনই তোর আসল বর। কুসুম অত্যন্ত রাগিয়া জবাব দিল, আসল নকল বুঝি নে দাদা, শুধু বুঝি আমি বিধবা। কেন, এ কি কুকুর বেড়াল পেয়েছ যে যা ইচ্ছে হবে তাই করবে? এই বিয়ে, এই কণ্ঠী বদল, আবার বিয়ে, আবার কণ্ঠী বদল। যাও, ওসব আমার সম্মুখে তুলো না। বারলের উনি আমার কেউ নয়। আমার স্বামী মরেছে, আমি বিধবা। নিরীহ কুঞ্জ আর কথা কহিতে পারে না। তাহার এই শিক্ষিতা তেজস্বিনী ভগিনীটির সম্মুখে সে কেমন যেন থতমত খাইয়া যায়। তথাপি সেইভাবে আর একরকম করিয়া সে বড়ই দুঃখী। এই দুইখানি কুটির এবং তৎসংলগ্ন অতি ক্ষুদ্র একখানি আম কাঁঠালের বাগান ছাড়া আর তাহার কিছু নেই। অতএব নগদ এতগুলো টাকা এবং এত জোড়া ধুতি চাদর তাহার কাছে সোজা ব্যাপার নহে। তবুও এই প্রলোভন ছাড়াও সে তাহার একমাত্র স্নেহের সামগ্রীকে এই ভালো জায়গাটিতে সুপ্রতিষ্ঠিত করিয়া তাহাকে সুখী দেখিয়া নিজে সুখী হইতে চাহে। কণ্ঠীবদল তাহাদের সমাজে চল আছে, তাই তাহার মা ও কাজ করিয়াছে। কিন্তু সে যখন মরিয়াছে এবং বৃন্দাবন কুসুমের স্বামী এখন এত সাদাসাদি করিতেছে, তখন কেন যে কুসুম এত বড় সুযোগের প্রতি দিকপাত করিতেছে না, তাহা সে কোনো মতেই ভাবিয়া পায় না। শুধু সমাজের ফৌজদার ও ছড়িদারের মতো লইয়া কিছু মালসা ভোগ দেওয়া, ব্যয়ভার সমস্তই বৃন্দাবন বহিবে। তারপর এই দুঃখ কষ্টের সংসার ছাড়িয়া একেবারে রাজরানী হইয়া বসিবে। কুসুম কি বোকা! আহা, সে যদি কুসুম হইতে পারিত! এমন করিয়া কুঞ্জ প্রতিদিন চিন্তা করে। কুঞ্জ ফেরিওয়ালার ব্যবসা করে। একটি বড় ধামায় ঘুনসে, মালা, চিরুনি, কৌটা, সিঁদুর, লেলেল মশলা, শিশুদের জন্য ছোট বড় পুতুল প্রভৃতি পণ্যদ্রব্য এবং কুসুমের হাতের নানাবিধ সূচের কারুকার্য ইত্যাদি মাথায় লইয়া ৫-৭টা গ্রামের মধ্যে ফেরি করিয়া বেড়ায়। সমস্ত দিন বিক্রয় করিয়া যাহা পায় দিনান্তে সেই পয়সাগুলি বোনটির হাতে আনিয়া দেয়। ইহা দ্বারা কেমন করিয়া কুসুম মূলধন বজায় রাখিয়া সেই সুচারুরূপে সংসার চালাইয়া দেয়, ইহা সে বুঝিতেও পারে না, পারিবার চেষ্টাও করে না। আজ সকালে সে ঘুরিতে ঘুরিতে বারলে গিয়া উপস্থিত হইয়াছিল। পথে বৃন্দাবনের সহিত দেখা। সে মাঠে কাজে যাইতেছিল, আর গেল না। স্বজাতি এবং কুটুম্বকে মহাসমাদরে বাড়িতে ধরিয়া আনিল, হাত পা ধুইতে জল দিল এবং তামাক সাজিয়া আনিয়া খাতির করিল। দ্বিপ্রহরে তাহার মা নানাবিধ ব্যঞ্জনের দ্বারা কুঞ্জকে পরিতোষ করিয়া আহার করাইলেন এবং এত রৌদ্রে কিছুতেই ছাড়িয়া দিলেন না। সন্ধ্যার পর কুঞ্জ ঘরে ফিরিয়া হাত মুখ ধুইয়া মুড়ি মুড়কি চিবাইতে চিবাইতে সেই সব কাহিনী ভগিনীর কাছে বিব্রত করিয়া শেষে কহিল, হ্যাঁ, একটা গেরস্থ বটে, বাগান, পুকুর, চাষবাস, কোনো জিনিসটার অভাব নেই। মা লক্ষ্মী যেন উতলে পড়ছেন। কুসুম চুপ করিয়া শুনিতেছিল, কথা কহিল না। কুঞ্জ ইহাকে সুলক্ষণ মনে করিয়া বৃন্দাবনের মা কি রাঁধিয়াছিলেন এবং কিরূপ যত্ন করিয়াছিলেন তাহার সবিশেষ পরিচয় দিয়া কহিল, খাইয়ে দাইয়ে কি ছেড়ে দিতে চায়? বলে এত রোদ্দুরে বেরোলে মাথা ধরে অসুখ করবে। কুসুম দাদার মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া কহিল, তাহলে দাদা বুঝি সারাদিন এই কর্মই করেছ? খেয়েছ আর ঘুমিয়েছ? তাহার দাদাও সহাস্যে জবাব দিল, কি করি বল বোন, ছেড়ে না দিলে তো আর জোর করে আসতে পারি না। কুসুম কহিল, তাহলে ওই গাঁয়ে আর কোনো দিন যেও না। কুঞ্জ কথাটা ঠিক বুঝিতে পারিল না, জিজ্ঞাসা করিল, যাব না কেন? পথে দেখা তো হতেই পারে, তারা বড় লোক, তাদের ক্ষতি নেই, কিন্তু আমাদের তাহলে তো চলবে না দাদা। ভগিনীর কথায় কুঞ্জ ক্ষুণ্ণ হইল। কুসুম তাহা বুঝিতে পারিয়া হাসিয়া বলিল, সে কথা বলিনি দাদা, সে কথা বলিনি। 2-1 দিনে আর কি লোকসান হবে তা নয়।
তবে তারা বড় মানুষ, আমরা দুঃখী। কাজ কি দাদা তাদের সঙ্গে বেশি মেশামেশি করে? কুঞ্জ জবাব দিল, আমি তাদের ঘরে তো যেতে যাইনি কুসুম। তা যাওনি বটে, তবু ডেকে নিয়ে গেলেই বা যাবার দরকার কি দাদা? তুই যে এই বামুনের মেয়েদের সঙ্গে মেলামেশা করিস, তারাও তো সব বড় লোক, তবে যাস কেন? কুসুম দাদার মনের ভাব বুঝিয়া হাসিতে লাগিল। বলিল, তাদের সঙ্গে ছেলেবেলা থেকে খেলা করি, তাছাড়া তারা আমাদের জাতও নয়, সমাজও নয়। এখানে আমাদের লজ্জা নেই, কিন্তু ওদের কথা আলাদা। কুঞ্জ খানিকক্ষণ চুপ করিয়া বলিল, সেখানেও লজ্জা নেই। মা লক্ষ্মী তাদের দয়া করেছেন, 2 পয়সা আছে সত্য, কিন্তু এতটুকু দেমাক অহংকার নেই। সবাই যেন মাটির মানুষ। বৃন্দাবনের মা আমার হাত দুটি ধরে যেমন করে। কথাটা শেষ হইল না, মাঝখানে কুসুম বিরক্ত ও ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আবার সেই সব পুরনো কথা? মায়ের নামে ওরা যে এত বড় কলঙ্ক তুলেছিল, দাদা বুঝি ভুলে বসে আছে? কুঞ্জ প্রতিবাদ করিয়া বলিল, তোরা একটা কথাও তোলেনি। বদলোকে হিংসে করে বদনাম দিয়েছিল। কুসুম কহিল, তাই ওরা আমাকে তাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করেছিল কেমন? কুঞ্জ একটু অপ্রতিভ হইয়া বলিল, তা বটে, তবে কিনা তাতে বৃন্দাবন বেচারির একটুও দোষ ছিল না, বরং তার বাপের দোষ ছিল। কুসুম এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া শান্তভাবে বলিল, যার দোষী থাক দাদা, যা হয় না হবার নয়, দরকার কি 100 বার সেই সব কথা তুলে? আমি পারিনে আর তর্ক করতে। কুঞ্জ প্রথমটা জবাব দিতে পারিল না, পরে একটু রুষ্টস্বরেই বলিল, তুই তো তর্ক করতে পারিস নে, আমাকে যে সব দিক দেখতে হয়। আজ আমি মলে তোর দশা কি হবে তা একবার ভাবিস? কুসুম বিরক্ত হইয়াছিল, কথা কহিল না। কুঞ্জ গম্ভীর মুখে কহিতে লাগিল, আমি আমাদের মুরব্বীদের সবাইকে জিজ্ঞাসা করেছি, তোর শাউরি নলডাঙ্গাদের বুড়ো বাবাজির পর্যন্ত মত নিয়ে জেনেছে, সবাই খুশি হয়ে মত দিয়েছে, তা জানিস? কুসুমের মুখের ভাব সহসা কঠিন হইয়া উঠিল, কিন্তু সে সংক্ষেপে জানিবই কি বলিয়াই চুপ করিয়া গেল। তাহার কথা লইয়া, তাহার মায়ের কথা লইয়া, তাহার কণ্ঠী বদলের কথা লইয়া তাহাদের সমাজে আলোচনা চলিতেছে, গণ্যমান্য দিগের মতো জানাজানি চলিতেছে। এই সংবাদ তাহাকে যৎপরণস্তি ক্ষুব্ধ করিয়া তুলিল। কিন্তু এই ভাব চাপা দিয়া সহসা জিজ্ঞাসা করিল, এবেলা কি খাবে দাদা? কুঞ্জ বোনের মনের ভাব বুঝিল, সেও মুখ ভারী করিয়া বলিল, কিছু না, আমার খিদে নেই। কুসুম অধিকতর ক্ষুব্ধ হইল, কিন্তু তাহাও সংবরণ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। কুঞ্জ এক কলিকা তামাক সাজিয়া লইয়া সেইখানে বসিয়া তামাকটা নিঃশেষ করিয়া হুঁকোটা দেওয়ালে ঠেস দিয়া রাখিয়া ডাক দিল, কুসুম। কুসুম তাহার ঘরের মধ্যে সেলাই করিতে বসিয়াছিল, সাড়া দিল না। বলি, রাত্রির হচ্ছে না, রাঁধবি না? কুসুম তথা হইতে জবাব দিল, আজ আর রাঁধব না। কেন, তাই জিজ্ঞাসা করছি। কুসুম চেঁচাইয়া বলিল, আমি 100 বার বকতে পারি না। বোনের কথা শুনিয়া কুঞ্জ দুমদাম করিয়া পা ফেলিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। চেঁচাইয়া বলিল, জ্বালাতন করিস নে কুশি, অমনধারা করলে যেখানে 2 চোখ যায় চলে যাব, তা বলে দিচ্ছি। যাও, এক্ষুনি যাও। বাড়ির মধ্যে আমি হাড়ি ডোমের মতো অমন করে হাঁকাহাঁকি করতে দেব না। ইচ্ছে হয় যাও, ওই রাস্তায় দাঁড়িয়ে যত পারো চেঁচাওগে। কুঞ্জ ভয়ানক ক্ষুব্ধ হইয়া বলিল, পোড়ার মুখী, তুই ছোট বোন হয়ে বড় ভাইকে তাড়িয়ে দিস? কুসুম বলিল, দি, বড় হলে তুমি যা ইচ্ছে তাই করবে নাকি? বোনের মুখপানে চাহিয়া কুঞ্জ মনে মনে একটু ভয় পাইল। গলা নরম করিয়া বলিল, কিসে আবার ইচ্ছে করলুম শুনি? কেন, তবে আমাকে না বলে ওখানে গিয়ে খেলে যে? কেন, তাতে দোষ কি হয়েছে? কুসুম তীব্রভাবে বলিল, দোষ হয়েছে, ঢের দোষ হয়েছে দাদা, আমি মানা করে দিচ্ছি, আর তুমি ওখানে যাবে না। কুঞ্জ বড় ভাই, কলহের সময় নতি স্বীকার করতে তাহার লজ্জা করিল। কইল, তুই কি বড় বোন যে আমাকে হুকুম করবি? আমার ইচ্ছে হলে সেখানে যাব। কুসুম তেমনি জোর করিয়া বলিল, না, যাবে না। আমি শুনতে পেলে ভালো হবে না, বলে দিচ্ছি দাদা। এবার কুঞ্জ যথার্থ ভয় পাইল, তথাপি মুখের হাসি বজায় রাখিয়া, সাহস বজায় রাখিয়া বলিল, যদি যাই তো তুই কি করবি? কুসুম সেলাই ফেলিয়া দিয়া তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, আমাকে রাগিও না বলছি দাদা,
যাও আমার সম্মুখ থেকে, সরে যাও বলছি। কুঞ্জ শশব্যস্তে ঘর হইতে বাহিরে গিয়া কপাটের আড়ালে দাঁড়াইয়া মৃদু কণ্ঠে বলিল, তোর ভয়ে সরে যাব? যদি না যাই কি করতে পারিস তুই? কুসুম জবাব দিল না। প্রদীপের আলোটা আরও একটি উজ্জ্বল করিয়া দিয়া সেলাই করিতে বসিল। আড়ালে দাঁড়াইয়া কুঞ্জর সাহস বাড়িল। কণ্ঠস্বর অপেক্ষাকৃত উচ্চ করিয়া বলিল, লোকে কথায় বলে স্বভাব যায় না মোলে, নিজের আক্কসির মতো চেঁচাবি তাতে দোষ নেই, কিন্তু আমি একটু জোরে কথা বললি। বলিয়া কুঞ্জ থামিল, কিন্তু ঘরের ভেতর হইতে প্রতিবাদ আসিল না দেখিয়া সে মনে মনে অত্যন্ত তৃপ্তি বোধ করিল। উঠিয়া গিয়া হুঁকোটা তুলিয়া আনিয়া নিরর্থক গোটা দুই টান দিয়া গলার সুর আর এক পর্দা চড়াইয়া দিয়া বলিল, আমি যখন বড় তখন আমি যখন কর্তা তখন আমার হুকুমই কাজ হবে। বলিয়া পোড়া তামাকটা ঢালিয়া ফেলিয়া নতুন করিয়া সাজিতে সাজিতে এবার রীতিমতো জোর গলায় হাঁকিয়া কহিল, চাইনে আমি কারো কথা, 100 বার না না শুনতে চাইনে। আমি যখন কর্তা, আমার যখন বাড়ি, তখন আমি যা বলবো তাই। বলিয়া সে সহসা পিছনে পদশব্দ শুনিয়া ঘাড় বাঁকাইয়া স্তব্ধ হইয়া থামিল। কুসুম নিঃশব্দে আসিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, বসে বসে কোদল করবে না যাবে এখান থেকে? ছোট বোনের তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের বড় ভাইয়ের কর্তা সাজিবার শখ উড়িয়া গেল। তাহার গলা দিয়া সহসা কথা বাহির হইল না। কুসুম তেমনিভাবে বলিল, দাদা যাবে কি না? এখন কুঞ্জনাথও নেই, সে গলাও নেই। চিচি করিয়া বলিল, বললুম তো তামাকটা সেজে নিয়েই যাচ্ছি। কুসুম হাত বাড়াইয়া দাও আমাকে বলিয়া কলকাটা হাতে লইয়া চলিয়া গেল। মিনিট খানেক পরে ফিরিয়া আসিয়া সেটা হুঁকোর মাথায় রাখিয়া দিয়া জিজ্ঞাসা করিল, শ্যাগরাদের দোকানে যাচ্ছ তো? কুঞ্জ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। কুসুম সহজভাবে বলিল, তাই যাও, বেশি রাত করো না, আমার রান্না শেষ হতে দেরি হবে না। কুঞ্জ হুঁকোটা হাতে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনে সাংসারিক পরিচয় দেবার সময় অত্যুক্তিমাত্র করে নাই। সত্যই তাহাদের গৃহে লক্ষ্মী উথলিয়া পড়িতেছিল, অথচ সেই জন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না। এই গ্রামে বিদ্যালয় ছিল না। বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শেখে এবং তখন হইতে একটা পাঠশালা খুলিবার সংকল্প করে, কিন্তু তাহার পিতা গৌরদাস পাকা লোক ছিলেন। বৃন্দাবন একমাত্র সন্তান হইলেও এইসব অনাসৃষ্ট কার্যে পুত্রকে প্রশ্রয় দেন নাই। তাহার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডীমণ্ডপে বিনা বেতনের একটি পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে। পাড়ার একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন। ইহাকে সে নিজের ইংরাজি শিক্ষার জন্য নিযুক্ত করেন। তিনি রাতে পড়াইয়া যাইতেন, তাই কথাটা গোপনই ছিল, গ্রামে কেহ জানিতে পারেনি। বৃন্দাবষ্টম ইংরাজি শিখিয়াছিল। বছর 5 পূর্বে স্ত্রী বিয়োগের পর সে এই লেখাপড়া লইয়াই থাকিত। প্রায় সমস্ত রাত্রি পড়িত, সকালে গৃহকর্ম বিষয় আশায় দেখি এবং দুপুরবেলা সব প্রতিষ্ঠিত পাঠশালে কৃষক পুত্রদিগের অধ্যাপনা করিত। বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশুপুত্রটিকে দেখাইয়া বলিত, যে জন্য বিয়ে করা তা আমাদের আছে, আর আবশ্যক নেই মা। মা কান্নাকাটি করিতেন, কিন্তু সে শুনিত না। এমন করিয়াই বছর 2 কাটিল। তারপর হঠাৎ একদিন সে কুঞ্জবৈষ্ণবের বাড়ির সম্মুখে কুসুমকে দেখিল। কুসুম নদী হইতে স্নান করিয়া কলস কক্ষে ঘরে ফিরিতেছিল। সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়াছে। বৃন্দাবন মুগ্ধ নেত্রে চাহিয়া রহিল। কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল। এই গ্রামের সব বাড়ি সে চিনিত, সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল। এক সন্তান হইলে মাতা পুত্রে যে সম্বন্ধ হয়, বৃন্দাবন ও জননীর মধ্যে সেই সম্বন্ধ ছিল। সে ঘরে ফিরিয়া মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল। মা বলিলেন, সে কি হয় বাবা, তাদের যে দোষ আছে। বৃন্দাবন জবাব দিল, তা হউক মা, তবুও সে তোমার বউ। যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবনি কেন? মা বলিলেন, সেসব কথা তোমার বাবা জানতেন, তিনি যা বুঝেছিলেন করে গেছেন।
বৃন্দাবন অভিমান ভরে কহিল, তবে তাই ভালো মা, আমি যেমন আছি তেমনই থাকি, আমার বিয়ের জন্য তুমি আর পীড়াপিড়ি করো না বলিয়া সে অন্যত্র চলিয়া গেল। তখন হইতে 3 বৎসর অতিবাহিত হইয়াছে। ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন, কিন্তু ফল হয় নাই। কুসুমকে কোনো মতো সম্মত করানো যায় নাই। কুসুমের এত দৃঢ় আপত্তির 2টো বড় কারণ ছিল। প্রথম কারণ, সে তাহার নিরীহ অসমর্থ অল্পবুদ্ধি ভাইটিকে একা ফেলিয়া আর কোথাও গিয়া স্বস্তি পাইতে পারে না। দ্বিতীয় কারণ পূর্বেই বলিয়াছি, আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পাইত, হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহ মন দাদার অনুরোধ ও পীড়াপিড়ির বিরুদ্ধে দাঁড়াইত না। কিন্তু ওই যে আবার কী সব করতে হবে, রকমারি বৈষ্ণবের দল আসিয়া দাঁড়াইবে, তাহার মায়ের মিথ্যে কলঙ্কের কথা, তাহার নিজের বাল্যজীবনের বিস্তৃত ঘটনা, আরও কত কি ব্যাপারের উল্লেখ হইবে, চেঁচামেচি উঠবে, পাড়ার লোক কৌতূহলী হইয়া দেখিতে আসিবে, তাহার সঙ্গী সাথীদের সকৌতুক দৃষ্টি বেড়ার ফাঁক দিয়া নিঃসংশয়ে উঁকিঝুঁকি মারিবে, শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে, হাড়িডোমের মতো কুসুমেরও নিকা হইয়া গেল। ছি ছি, এসব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া ওঠে। যেসব ভদ্র কন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে, একসঙ্গে একইভাবে এত বড় হইয়াছে, দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে যে ছোট, একথা সে মনে ঠাঁই দিতেও পারে না। কাল সন্ধ্যায় দাদার সহিত কুসুমের কলহ হইয়াছিল। রাগ করিয়া কাঠের সিন্ধুকের চাবিটা সে দাদার পায়ের কাছে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া সরোষে বলিয়াছিল, আর সে সংসারের কিছুতে থাকবে না। আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল দাদা ঘরে নাই, চলিয়া গিয়াছে, তাহার ধামাটাও নেই। কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল, কাল বকুনি খেয়ে দাদা আজ ভোরে উঠে পালিয়েছে। কল্যকাত ত্রুটি সারিয়া লইবার জন্যই সে পালাইয়াছে, তাহা সত্য বটে, কিন্তু কুসুম যাহা অনুমান করিল তাহা নহে, সে ত্রুটি আরেকটি। খানিক পরেই তাহা প্রকাশ পাইল। কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে উঠিয়া গৃহকর্ম করিতে হইত। ঘর দুয়ার গোময় দিয়া নিকাইয়া ক্ষুদ্র প্রাঙ্গণটি পরিষ্কৃত পরিচ্ছন্ন করিয়া নদী হইতে স্নান করিয়া জল আনিয়া তবে দাদার জন্য রাঁধিতে হইত। কুঞ্জ ভাত খাইয়া ফেরি করিতে বাহির হইয়া গেলে সে পুজো আহ্নিকে বসিত। যেদিন কুঞ্জ না খাইয়া যাইত, সেই দিন দ্বিপ্রহরের মধ্যে ফিরিয়া আসিত। তাহার এখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল। উঠানের একধারে কয়েকটি ফুলের গাছ, গোটা কয়েক মল্লিকা ও জুঁইয়ের ঝাড় ছিল, ইহারাই তাহার নিত্য পুজোর ফুল যোগান দিত। ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবেমাত্র পুজোয় বসিয়াছে, এমন সময় সদরে কয়েকখানা গোযান আসিয়া থামিল এবং পরক্ষণেই একটি প্রৌঢ়া নারী কপাট ঠেলিয়া ভেতরে আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকালের নিমিত্ত উভয়ের দিকে চাহিয়া রহিল। কুসুম ইহাকে আর কখনো দেখেনি, কিন্তু নাকে তিলক, গলায় মালা দেখিয়া বুঝিল যেই হোক স্বজাতি। প্রৌঢ় কাছে আসিয়া হাসি মুখে বলিলেন, তুমি আমাকে চেনো না মা, তোমার দাদা চেনে। কুঞ্জনাথ কই? কুসুম জবাব দিল, তিনি আজ ভোরেই বাইরে গেছেন, ফিরতে বোধ করি দেরি হবে। আগন্তুক বিস্ময়স্বরে বলিলেন, দেরি হবে কি গো? কাল সে তার ভগ্নিপতিকে আরও 4-5টি ছেলেকে, তারাও আমাদের আপনার লোক, সম্পর্কে ভাগ্নে হয়, সবাইকে খেতে বলে এলো। আমিও তাই আজ সকালে বললুম, বৃন্দাবন, গরুর গাড়িটা ঠিক করে আনতে বলে দে বাছা, যাই আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি। কথা শুনিয়া কুসুম স্তম্ভিত হইয়া গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া মাথার আঁচলটা আরেকটু টানিয়া বলিল, তাড়াতাড়ি একটি প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভেতর হইতে আসন আনিয়া পাতিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইল। কুসুম বুঝিল ইনি শাশুড়ি। তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন, কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বলল, আমি এমনই হতভাগা যে কুঞ্জ দাদা বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে 1 ঘটি জল পর্যন্ত খেতে বলল না। কদিন থেকে আমার ননদের ছেলেরাও সব এখানে আছে। কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো। তারা সবাই এলো বলে।
কুসুম ঘাড় হেঁট করিয়া রহিল। বৃন্দাবনের মা সাধারণ নিম্নশ্রেণীর স্ত্রীলোকের মতো ছিলেন না। তার বুদ্ধিশুদ্ধি ছিল। কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তাহার সন্দেহ হইল কি যেন একটা গোলমাল ঘটিয়াছে। সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, হ্যাঁ বৌমা, কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে যায়নি? কুসুমে ঘোমটার ভেতরে ঘাড় নাড়িয়া জানালো, না। কিন্তু ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন সে বলিয়াই গিয়াছে। তাই সন্তুষ্ট হইয়া বলিলেন, তবু ভালো। তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া সস্নেহে বলিলেন, ভয় হয়েছিল, আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে গেছে। তবে বোধ করি সে কিছু কিনিতে টিনিতে গেছে, এখনই এসে পড়বে। ওই যে ওরাও সব হাজির। কুঞ্জদা বলিয়া বৃন্দাবন এক হাঁক দিয়া উঠোনে আসিয়া দাঁড়াইল। সঙ্গে তাহার আরও 3টে ছেলে, ইহারাই মামাতো ভাই। তাহার মা বলিলেন, কুঞ্জনাথ এইমাত্র কোথায় গেল? বৌমা ঘরের ভেতর একটি শতরঞ্চি পেতে দাও, বাছা ওরা বসুক। কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটি কম্বল পাতিয়া দিয়া কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল। বৃন্দাবন দেখিতে পাইয়া সহাস্যে কহিল, থাক, তামাক আমরা কেউ খাইনি। কুসুম কলিকাটা ফেলিয়া দিয়া এইবার রান্নাঘরের একটি খুঁটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল। তাহার কাণ্ডজ্ঞানহীন মূর্খ অগ্রজ অকস্মাৎ একই বিপদের মাঝখানে তাহাকে ফেলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। ক্রোধে, অভিমানে, লজ্জায়, অবশ্যম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কাল হইতেই তাহার ভাঁড়ারে সমস্ত জিনিস বাড়ন্ত হইয়া উঠিয়াছে। আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরিয়া আসিয়া দাদাকে হাটে পাঠাইয়া দেবে, কিন্তু ফিরিয়া আসিয়া আর দাদার সন্ধান পায় নাই। দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জ যথার্থই এত ভয় করিত যে সচরাচর মানুষদিষ্ট মনিবকেও এত করে না। সে বড়লোকের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল ঝোঁকের মাথায়। সেই বড়লোক দিগকে সদলবলে নিমন্ত্রণ করিয়া ফেলার অপরাধে মুখ ফুটিয়া বলিবার দুঃসাহস কুঞ্জ কোনো মতেই নিজের মধ্যে সংগ্রহ করিতে পারে নাই বলিয়াই সে সকালে উঠিয়াই পালাইয়াছে এবং কিছুতেই সেই রাত্রিরের পূর্বে ফিরিবে না, ইহা নিশ্চয়ই বুঝিয়াই কুসুম আশঙ্কায় অস্থির হইয়া উঠিয়াছিল। আবার সবচেয়ে বিপদ হইয়াছিল যে সিন্ধুকটির ভেতর তাহাদের সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল, তাহার চাবিটাও কাছে নাই, অথচ হাতে একটিও পয়সা নেই। এখন নিরুপায়ভাবে মিনিট 5 দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগটা গিয়া পড়িল বৃন্দাবনের ওপরে। বাস্তবিক সমস্ত দোষিত তাহার। কেন সে তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল এবং কেনই বা এইসব পরিহাস করিল? উনি কে যে দাদা ওকে ঘরে ডাকিয়া আনিয়া খাওয়াইবে? এই 3 বৎসর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে, উপায়ে তাহাদের মন পাইবার চেষ্টা করিয়াছে। কতদিন সকাল সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাটির সম্মুখের পথ দিয়া হাঁটিয়া গিয়াছে। তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্ত জানে বলিয়াই তাহাদিগকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে। কুসুম কাঠের মূর্তির মতো সেইখানে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। সে বড় অভিমানিনী। এখন একা সে কি উপায় করিবে? বৃন্দাবনের মা ঘরের ভেতরে উঠিয়া গিয়া ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিলেন, কিন্তু তাহার ছেলের চোখ ঘরের বাইরে ঘুরিয়া বেড়াইতেছিল। হঠাৎ সেই দৃষ্টি রান্নাঘরের ভিতর কুসুমের ওপর পড়িল। চোখাচোখি হইল। মনে হইল সে সংকেতে তাহাকে যেন আহ্বান করল। পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফাইয়া উঠিয়া স্থির হইল। সে বুঝিল ইহা চোখের ভুল, ইহা অসম্ভব। দৈবাৎ কখনো দেখা হইয়া গেলে যে মানুষ মুখ ঢাকিয়া দ্রুতপদে প্রস্থান করিয়াছে, যাহার নিদারুণ বিতৃষ্ণার কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে, যে যাচিয়া তাহাকে আহ্বান করিবে, এ হইতে পারে না। বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল, থাকিতেও পারিল না। যেখানে চোখাচোখি হইয়াছিল আবারও সেইখানেই চাহিল। ঠিক তাই, কুসুম তাহারই দিকে চাহিয়াছিল, হাত নাড়িয়া ডাকিল। ত্রস্তপদে বৃন্দাবন উঠিয়া আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, ডাকছিলে আমাকে?
কুসুম তেমনি মৃদুকণ্ঠে বলিল, হ্যাঁ। বৃন্দাবন আরও একটু সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, কেন? কুসুম এক মুহূর্ত মৌন থাকিয়া ভারী চাপা গলায় বলিল, জিজ্ঞেস করছি, তোমাকে আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমার মতো বড়লোকের কি বাহাদুরি বাড়বে? হঠাৎ একই অভিযোগ। বৃন্দাবন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। কুসুম অধিকতর কঠোরভাবে বলিল, জানো না আমাদের কি করে দিন চলে? কেন তবে তুমি দাদাকে অমন তামাশা করতে গেলে? কেন এত লোক নিয়ে খেতে এলে? বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এই নালিশের কি জবাব দেবে, কিন্তু স্বভাবতই সে ধীর প্রকৃতির লোক, কিছুতেই বেশি বিচলিত হয় না। খানিকক্ষণ চুপ করিয়া নিজেকে সামলাইয়া লইয়া সে সহজ শান্তভাবে জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কোথায়? কুসুম বলিল, জানি না। আমাকে কোনো কথা না বলে তিনি সকালে উঠে চলে গেছেন। বৃন্দাবন আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, গেলেই বা, সে নেই আমি আছি, ঘরে খেতে দেবার কিছু নেই নাকি? কিছু না, সব ফুরিয়েছে, আমার হাতে টাকাও নেই। বৃন্দাবন কহিল, এই গাঁয়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে, আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি। আমাকে একটা গামছা দাও, আমি একেবারে স্নান করে ফিরে আসব। মা জিজ্ঞাসা করলে বলো আমি নাইতে গেছি, দাঁড়িয়ে থেকো না, যাও। কুসুম ঘরে গিয়া তাহার গামছা আনিয়া হাতে দিল। সেটা মাথায় জড়াইয়া লইয়া বৃন্দাবন হাসিয়া বলিল, কুঞ্জদার তুমি বোন হও, তাই সে পালাতে পেরেছে, আর কিছু হলে বোধ করি এমন করে ফেলে যেতে পারত না। কুসুম চুপি চুপি জবাব দিল, সবাই পারে না বটে, কিন্তু কেউ কেউ তাও বেশ পারে। বলিয়া সে বৃন্দাবনের মুখের পাতে আর চোখে চাহিয়া দেখিল। কথাটা তাহাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল। বৃন্দাবন যাইবার জন্যে পা বাড়াইয়াছিল, থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, তোমার এই ভুল হয়তো একদিন ভাঙতেও পারে। ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও, আমার বাবার ভুলের জন্য তেমনি আমার কোনো দোষ নেই। যাক, এইসব ঝগড়ার এখন সময় নয়, যাও রাধা বাড়ার জোগাড় করোগে। দাঁড়াবার কি জোগাড় করব? আমার মাথাটা কেটে রেঁধে দিলে যদি তোমার পেট ভরে, না হয় বলো তাই রেঁধে দিই। বৃন্দাবন দু এক পা গিয়েছিল, ফিরিয়া আসিয়া এই কথার জবাব না দিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া ধীরে ধীরে বলিল, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো, আমাকে তা সইতেই হবে, কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকরুনকে যেন কটু কথা শুনিয়ে দিও না, তিনি অল্পেই বড় আঘাত পান। কুসুম ক্ষুব্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল, আমি জন্তু নই, আমার সে বুদ্ধি আছে। বৃন্দাবন কহিল, সেও জানি, আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি, তাও জানি। আর একটা কথা কুসুম, মা স্নান করেই চলে এসেছেন, এখনো পুজো আহ্নিক করেননি, তাকে জিজ্ঞাসা করে আগে সেই জোগাড়টা করে দাওগে, আমি চললুম। যাও, কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন। বৃন্দাবন একটুখানি হাসিয়া বলিল, না, কিন্তু দেরি করে বকুনি খাবার ভারী লোভ হচ্ছে, আর একদিনের আশা দাও তো, আজ না হয় শিগগির করে ফিরে আসি, সে তখন দেখা যাবে। বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল। সহসা বৃন্দাবন একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিয়া অতি মৃদুস্বরে বলিল, আশ্চর্য, একবার মনে হলো না যে আজ তুমি এই প্রথম কথা কইলে, যেন কত যুগ যুগান্তর আমাকে তুমি এমনি শাসন করে এসেছ। ভগবানের হাতে বাঁধা কি আশ্চর্য বাঁধন কুসুম। কুসুম দাঁড়াইয়া শুনিল, কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে এই কথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল। সে রান্নাঘরের ভিতরে আসিয়া স্থির হইয়া বসিল। নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যেই আনেনি। আজকের কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহার সম্বন্ধে এক নতুন আনন্দে, নতুন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল। সেই দিন সন্ধ্যার পূর্বে বাটি ফিরিবার সময় বৃন্দাবনের জননী কুসুমকে কাছে ডাকিয়া অশ্রু গদগদ কণ্ঠে বহিলেন, বৌমা, কি আনন্দে যে সারাদিন কাটালাম তা মুখে বলতে পারিনি, সুখী হও মা। বলিয়া তিনি অঞ্চলের ভেতর হইতে এক জোড়া সোনার বালা বাহির করিয়া স্বহস্তে তাহার হাতে পরাইয়া দিলেন। আজিকার সমস্ত আয়োজন কুসুম গোপনে বৃন্দাবনের সাহায্যে নির্বাহ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিয়াছিলেন। বিশেষ করিয়া ইহাতেই তাহার হৃদয় আশায় আনন্দে পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল।
কুসুম গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া তাহার পদধূলি মাথায় তুলিয়া লইয়া নিঃশব্দে উঠিয়া দাঁড়াইল। শ্বশ্রুবধূতে এই সম্বন্ধে আর কোনো কথা হইল না। গাড়িতে উঠিয়া বসিয়া তিনি বধূকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কুঞ্জনাথের সঙ্গে দেখা হলো না মা। পাগলা কোথায় সারাদিন পালিয়ে রইল, কাল তাকে একবার আমার কাছে পাঠিয়ে দিও। কুসুম ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বৃন্দাবনের পিতামহ বাটিতে গৌরনিতাই বিগ্রহ প্রতিষ্ঠা করিয়াছিলেন। এই ঘরে বসিয়া বৃন্দাবনের মা প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত মালা জপ করিতেন, আজিও করিতেছিলেন। তাহার শিশু পৌত্র কোলের ওপর মাথা রাখিয়া ঘুমিয়া পড়িয়াছিল। ইহারা সেখানে বসিয়াছিলেন। সেই স্থানটায় প্রদীপের ছায়া পড়িয়াছিল। সেহেতু বৃন্দাবন ঘরে ঢুকিয়া ইহাদিগকে দেখিতে পাইল না। সে বেদীর সন্নিকটে সরিয়া আসিয়া জানু পাতিয়া বসিল এবং কিছু মনে মনে প্রার্থনা করিয়া ভূমিষ্ঠ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই এইবার মায়ের ওপর তাহার দৃষ্টি পড়িল। মনে মনে অতিশয় লজ্জিত হইয়া হাসিয়া বলিল, এমন আবছায় বসে আছো কেন মা? মা সস্নেহে বলিলেন, তা হোক, আয়, তুই আমার কাছে এসে একটু বস। বৃন্দাবন কাছে আসিয়া বসিল। তাহার লজ্জা পাইবার কারণ ছিল। তখন রাত্রি 1 প্রহরের অধিক হইয়াছিল। এমন অসময়ে কোনোদিন সে ঠাকুর প্রণাম করিতে আসে না, আজ আসিয়াছিল। সে আশাতীত সৌভাগ্যের আনন্দে বুকে ভরিয়া উঠিয়াছিল। দিনটা সার্থক বোধ হইয়াছিল। তাহাই নম্র হৃদয়ে গোপনে ঠাকুরের কাছে নিবেদন করিয়া দিতে। কিন্তু পাছে মা তাহার মনের খানিকটা অনুমান করিয়া থাকেন, এই লজ্জাতেই সে সংকুচিত হইয়া উঠিয়াছিল। খানিক পরে মা নিদ্রিত পৌত্রের মাথায় মুখে হাত বুলাইয়া দিতে দিতে উচ্ছ্বসিত স্নেহার্দ্র কণ্ঠে বলিয়া উঠিলেন, মা মরা আমার এই 1 ফোঁটা বংশধরকে ফেলে রেখে কোথাও আমি 1 পা নড়তে পারিনি। তাই আজ মনে হচ্ছে বৃন্দাবন আমার মাথা থেকে কে যেন ভারী বোঝা নামিয়ে দিয়েছে। তাকে শিগগির করে ঘরে আন বাছা। আমি মায়ের হাতে সমস্ত বুঝিয়ে দিয়ে একটু ছুটি নিই, দিন কতক কাশী বৃন্দাবন করে বেড়াই। আজ বৃন্দাবনের অন্তরেও আশা ও বিশ্বাসের এমন স্রোত বহিতেছিল। তথাপি সে সলজ্জ হাস্যে কহিল, সে আসবে কেন মা? মা নিঃসন্দিগ্ধভাবে কহিলেন, আসবে বই কি, সে এলে তবে তো আমার ছুটি হবে। আমারই ভুল হয়েছে বৃন্দাবন, এতদিন আমি নিজে যাইনি। আসবার সময় নিজের হাতের বালা দুগাছি পরিয়ে দিয়ে আশীর্বাদ করলুম। বৌমা পায়ের ধুলো মাথায় নিয়ে চুপ করে দাঁড়ালো। তখন বুঝেছি আমার মাথার ভার নেমে গেছে। তুই দেখিস দেখি, প্রথম যেদিন একটা ভালো দিন পাব সেই দিনই ঘরের লক্ষ্মী ঘরে আনব। বৃন্দাবন ক্ষণকাল মৌন থাকিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু এসে তোমার বংশধরটিকে দেখবে তো? মা তৎক্ষণাৎ বলিলেন, দেখবে বই কি, সে ভয় আমার নেই। কেন নেই মা? মা বলিলেন, আমি সোনা চিনি বৃন্দাবন, অবশ্য খাঁটি কি না এখন বলতে পারিনি, কিন্তু পেতল নয়, গিল্টি নয়, এ কথা তোকে আমি নিশ্চয়ই বলে দিলুম। তা নইলে আমার সংসারে তাকে আনবার কথা তুলতুম না। হ্যাঁ রে বৃন্দাবন, বৌমা কি তোর সঙ্গে বরাবরই কথা কন? কোনো দিন নয় মা, তবে আজ বোধ করি বিপদে পড়ি। বলিয়া বৃন্দাবন একটুখানি হাসিয়া চুপ করিল। মানুষ বিপদে পড়লেই তখন যথার্থ আপনার জনের কাছে ছুটে আসে। আমি তো মেয়ে মানুষ বৃন্দাবন, তবুও সে তার দুঃখের কথা আমাকে জানায়নি, তোকেই জানিয়েছে। বৃন্দাবন চুপ করিয়া শুনিতে লাগিল। তিনি পুনরায় কহিলেন, আমার আর একটা কাজ রইল, সেটা কুঞ্জনাথকে সংসারী করা। বলিয়াই তিনি নিজের মনে হাসিয়া উঠিলেন। শেষে বলিলেন, সে বেশ লোক, পাড়াশুদ্ধ নিমন্ত্রণ করে বাড়ি ছেড়ে পালিয়া গেল। তারপর যা হয় তা হোক। বৃন্দাবন নিঃশব্দে হাসিতে লাগিল। মা বলিলেন, শুনলুম বৌমাকে সে ভারী ভয় করে। বড় ভাই হয়েও ছোট ভাইটির মতো আছে। একজন রাশভারী মানুষ আছে বৃন্দাবন, তাদের ভয় না করে থাকবার জো নেই, তা বয়সে বড় হোক আর ছোটই হোক। আমার বৌমাও সেই ধাতের মানুষ, শান্ত অথচ শক্ত। এমনি মানুষই আমি চাই,
যে ভার দিলে ভার সইতে পারবে, তবেই তো আমি সংসার ছেড়ে নিশ্চিন্ত হয়ে একবার বেরিয়ে পড়তে পারব। ক্ষণকাল চুপ করিয়া তখনই বলিয়া উঠিলেন, একটি দিনের দেখায় তাকে যে কি ভালোবেসেছি তা আমি তোকে মুখে বলতে পারবো না। সারা সন্ধেবেলাটা কেবল মনে হয়েছে কতক্ষণে ঘরে নিয়ে আসব, আবার কতক্ষণে দেখব। বৃন্দাবনের মনে মনে লজ্জা করিতে লাগিল। সে কথাটা চাপা দিবার অভিপ্রায়ে বলিল, কুঞ্জদার কথা কি বলছিলে মা? মা বলিলেন, হ্যাঁ তার কথা। বৌমাকে নিয়ে আসার আগে কুঞ্জনাথকে সংসারী করাও আমার একটা কাজ। কাল খুব ভোরে তুই গোপালকে গাড়ি আনতে বলে দিস। আমি একবার নলডাঙায় যাব। ওখানে গোকুল বৈরাগীর মেয়েকে আমার বেশ পছন্দ হয়, দেখতে শুনতেও মন্দ না। তাছাড়া কথাটা শেষ হইবার পূর্বে বৃন্দাবন হাসিয়া বলিল, তাছাড়া ওই এক মেয়ে বৈরাগীও কিছু বিষয় আশায় রেখে মরেছে না মা? মাও হাসিলেন, বলিলেন, সে কথা সত্যি বাচ্চা। কুঞ্জর পক্ষে সবচেয়ে দরকার, নইলে বিয়ে করলেই তো হয় না, খেতে পড়তে দেওয়া চাই। আর মেয়েটিই বা মন্দ কি বৃন্দাবন? একটু কালো, কিন্তু মুখশ্রী আছে। যাই হোক, দেখি কাল কি করে আসতে পারি। বৃন্দাবন মাথা নাড়িয়া বলিল, আমিও দিনক্ষণ দেখাই গে মা। তুমি নিজে যখন যাচ্ছ তখন শুধু যে ফিরবে না সে নিশ্চয় জানি। কুঞ্জনাথের বিবাহের কথা, দেনা পাওনার কথা, খাওয়ান দাওয়ানের কথা সমস্ত প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জননী বাড়ি ফিরিয়া আসিলেন। তখন চণ্ডীমণ্ডপের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া পুরারার নামতা আবৃত্তি করিতেছিল। বৃন্দাবন একধারে চেঁচাইয়া তাহাই শুনিতেছিল। গরুর গাড়ি সম্মুখে আসিয়া থামিতেই তাহার শিশুপুত্র চরণ গাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে ছুটিয়া আসিল। মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহীর সঙ্গে গিয়াছিল। বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল। মা তখন নামিতেছিলেন। তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল, কবে দিন স্থির করে এলে মা? এই মাসে শেষে, আর দিন নেই, তুই ভেতরে আয়, অনেক কথা আছে বলিয়া তিনি হাসি মুখে ভেতরে চলিয়া গেলেন। তার নিজের ঘরে বউ আসিবে, এই আনন্দে তাহার বুক ভরিয়া গিয়াছিল। তাছাড়া ওই একটি দিনে ঘরকন্যার গৃহিণীপনায় কুসুমকে তিনি সত্যিই ভালোবাসিয়াছিলেন। নিজে সুখী হইবেন, একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন, তাহাদের হাতে ঘর সংসার সঁপিয়া দিয়া তীর্থধর্ম করিয়া বেড়াইবেন, এই সব সুখ স্বপ্নের কাছে আর সমস্তই নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন। ওবেলায় তাহার খাওয়া হয়নি। সহজে তিনি কোথাও কিছু খাইতে চাহিতেন না। বৃন্দাবন তাহা জানিত। সে পাঠশালে ছুটি দিয়া ভেতরে আসিয়া দেখিল সেদিকের কোনো উদ্যোগ না করিয়াই তিনি চুপ করিয়া বসিয়া আছেন। বৃন্দাবন বলিল, উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায়। পরের ভাবনা পরে ভেবো মা, আগে সেই চেষ্টা করো। মা বলিলেন, সে সন্ধ্যার পরে হবে। না রে, তামাশা নয়, আর সময় নেই। সে পাগলের না আছে টাকা কড়ি, না আছে লোকজন, আমাকেই সব ভার বইতে হবে। মেয়ের মা দেখলুম বেশ শক্ত মানুষ, সহজে কিছুতেই রাজি হতে চায় না। তবে আমিও ছাড়বার লোক নই। ওরে, ওই যে সহস্র বৎসর পরমায়ু হোক বাবা, তোমারই কথা হচ্ছিল, এসো বসো, হঠাৎ এই সময় যে? বাস্তবিক গ্রামান্তর হইতে পরের বাড়ি আসার এটা সময় নয়। কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়া এইরকম সম্বর্ধনা পাইয়া প্রথমটা থতমত খাইল। তারপর অপ্রতিভভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল। বৃন্দাবন পরিহাস করিয়া কহিল, আচ্ছা কুঞ্জদা, টের পেল কি করে? রাতটাও কি চুপ করে থাকতে পারলে না? না হয় কাল সকালে এসেই শুনতে। মা একটু হাসিলেন। কুঞ্জ কিন্তু সেদিক দিয়া গেল না। সে চোখ কপালে তুলিয়া বলিল, বাপরে, বোন নয় তো, যেন দারোগা। বৃন্দাবন ঘাড় ফিরাইয়া হাসি গোপন করিল। মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা কিছু বলে পাঠিয়েছেন বুঝি? কুঞ্জ সেই প্রশ্নের জবাব না দিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, আচ্ছা মা,
তোমার কি এরকম ভুল? ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারোর চোখে পড়তো তাহলে কি সর্বনাশ হতো বলো তো? কথাটা তিনি বুঝিতে না পারিয়া ঈষৎ উদ্বিগ্নভাবে চাহিয়া রহিলেন। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি কুঞ্জদা? ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙিয়া দিয়া কুঞ্জ নিজেকে হালকা করিতে চাহিল না, তাই বৃন্দাবনের প্রশ্ন কানেও তুলিল না। মাকে বলিল, আগে কি খাওয়াবে তবে বলবো। মা এবার হাসিলেন, বলিলেন, তা বেশ তো বাবা, এ তোমারই বাড়ি, কি খাবে বলো? কুঞ্জ কহিল, আচ্ছা, সে আর একদিন হবে। তোমার কি হারিয়েছে আগে বলো। বৃন্দাবনের মা চিন্তিত হইলেন, একটু থামিয়া সন্দিগ্ধ সুরে বলিলেন, কই কিছুই তো হারায়নি। কথা শুনিয়া কুঞ্জ হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। পরে নিজে চাদরের মধ্যে থেকে একজোড়া সোনার বালা মেলিয়া ধরিয়া বলিল, তাহলে এটা তোমাদের নয় বলো? বলিয়া মহা আহ্লাদে নিজের মনেই হাসিতে লাগিল। এই সেই বালা যাহা কাল এমনই সময়ে পরম স্নেহে স্বহস্তে তিনি পুত্রবধূর হাতে পরাইয়া দিয়া আশীর্বাদ করিয়াছিলেন। আজ সেই অলঙ্কার, সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরাইয়া দিয়াছে। বৃন্দাবন এক মুহূর্ত সেই দিকে চাহিয়া মায়ের দিকে চোখ ফিরাইয়া ভীত হইয়া উঠিল। মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই। অপরাহ্নে স্নান আলোকে তাহার শবের মুখের মতো পাণ্ডুর দেখাইল। বৃন্দাবনের নিজের বুকের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্যামী জানিলেন, কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চক্ষের নিমেষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়া আসিয়া সহজ ও শান্তভাবে বলিল, মা, আমার বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিলেন। এ তোমার হাতের বালা, সাধ্য কি মা যে সে পড়ে? কুঞ্জদা, চলো আমরা বাইরে গিয়ে বসি গে। বলিয়া কুঞ্জর একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাইরে চলিয়া গেল। কুঞ্জ সোজা মানুষ তাই নয়, মহা আহ্লাদে অসময়ে এতটা পথ ছুটিয়া আসিয়াছিল। আজ দুপুরবেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম ম্লান মুখে বালাজোড়াটি হাতে করিয়া আনিয়া শুষ্ক মৃদুকণ্ঠে বলিয়াছিল, দাদা, কাল তারা ভুলে ফেলে রেখে গেছেন, তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে, তখন আনন্দের অতিশয্যে সে তাহার মলিন মুখ লক্ষ্য করিবার অবকাশও পায় নাই। ঘুরপ্যাঁচ সে বুঝিতে পারে না, তাহার মনের কথা সত্য নয়। মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে, কিংবা দিলে আর একজন তাহা গ্রহণ করে না ফিরাইয়া দেয়, এসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগোচর। তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছে, এই হারানো জিনিস অকস্মাৎ ফিরিয়া পাইয়া তাহারা কিরূপ সুখী হইবেন, তাহাকে কত আশীর্বাদ করিবেন, এই সব। কিন্তু কই, সেরকম তো কিছুই হইল না। যাহা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না। কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা, একটা আশীর্বচন না পাইয়া তাহার মন ভারী খারাপ হইয়া গেল। বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সম্মুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে, এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া ধরিতে লাগিল। সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল। তাহার পাশে বসিয়া বৃন্দাবন কথা কহিল না। বাক্যালাপ করিবার অবস্থা তাহার নহে। তাহার বুকের ভেতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল। অপমান তাহার নিজের নয়, মায়ের। নিজের ভালো মন্দ মান অপমান আর ছিল না। মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একা বিরাজ করে, জননীর অপমানহত বিবর্ণ মুখের স্মৃতি ঠিক তেমনি করিয়া তাহার সমস্ত অনুভূতি গ্রাস করিয়া একটিমাত্র নিবিড় ভীষণ অগ্নিশিখার মতো জ্বলিতে লাগিল। সন্ধ্যার আধার গাঢ় হইয়া আসিল। কুঞ্জ আস্তে আস্তে কহিল, বৃন্দাবন, আজ তবে যাই ভাই। বৃন্দাবন বিহল্যের মতো চাহিয়া বলিল, যাও, কিন্তু আর একদিন এসো। কুঞ্জ চলিয়া গেল। বৃন্দাবন সেইখানে উবর হইয়া শুইয়া পড়িল। ভাবিতে লাগিল, জননীর কি আশা, কি ভবিষ্যতের কল্পনায় এক নিমিষে ভূমিসাৎ হইয়া গেল। এখন কি উপায়ে তাহাকে সুস্থ করিয়া তুলিবে? কাছে গিয়া কোন সান্ত্বনার কথা উচ্চারণ করিবে? আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে,
যে এমন করিয়া সমস্ত নির্মল করিয়া দিয়া তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল, সে তাহার স্ত্রী, তাহাকেই সে ভালোবাসে। কাল একটা দিনের মেলামেশায় কুসুম তার শাশুড়ি ও স্বামীকে যেমন চিনিয়াছিল, তাহারও যে ঠিক তেমনি চিনিয়া গিয়াছিলেন, ইহাতে তাহার লেশমাত্র সংশয় ছিল না। যাহারা চিনিতে জানেন, তাহাদের কাছে এমন করিয়া নিজেকে সারাদিন ধরা দিতে পাইয়া শুধু অভূতপূর্ব আনন্দে হৃদয় তাহার স্ফীত হইয়া ওঠেনি, নিজের অগোচরে একটি দুশ্ছেদ্য স্নেহের বন্ধনে আপনাকে বাঁধিয়া ফেলিয়াছিলেন। সেই বাঁধন আজ আপনার হাতে ছিঁড়িয়া ফেলিয়া বালাজোড়াটি যখন ফিরাইয়া দিতে গেল এবং নিরীহ কুঞ্জনাথ মহা উল্লাসে বাহির হইয়া গেল, তখন মুহূর্তের জন্য সেই ক্ষত বেদনা তাহার অসহ্য বোধ হইল। সে ঘরের মধ্যে ঢুকিয়া কাঁদিতে লাগিল, যেন চোখের ওপর স্পষ্ট দেখিতে লাগিল তাহার এই নিষ্ঠুর আচরণ তাহাদের নিকট কতটা অপ্রত্যাশিত, আকস্মিক ও কিরূপ ভয়ানক মর্মান্তিক হইয়া বাজিবে এবং তাহার সম্বন্ধে মনের ভাব তাহাদের কি হইয়া যাইবে। সন্ধ্যা বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। কুঞ্জ বাড়ি ফিরিয়া চারিদিক অন্ধকার দেখিয়া ভগিনীর ঘরের সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করিল, কুশি আলো জ্বালাসনি রে? কুসুম তখন মেঝের ওপর চুপ করিয়া বসিয়াছিল। ব্যস্ত ও লজ্জিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, এই দি দাদা, কখন এলে? এই তো আসছি বলিয়া কুঞ্জ সন্ধান করিয়া হুঁকো কলিকা সংগ্রহ করিয়া তামাক সাজিতে প্রবৃত্ত হইল। তখনও প্রদীপ সাজানো হয়নি, অতএব সেই সব প্রস্তুত করিয়া আলো জ্বলিতে আরও বিলম্ব ঘটিল। ফিরিয়া আসিয়া দেখিল তামাক সাজিয়া লইয়া দাদা চলিয়া গিয়াছে। প্রতিদিনের মতো আজ রাত্রেও ভাত বাড়িয়া দিয়া কুসুম অদরে বসিয়া রহিল। কুঞ্জ গম্ভীর মুখে ভাত খাইতে লাগিল, একটা কথাও কহিল না। যে লোক কথা কহিতে পাইলে আর কিছু চাহে না, তাহার সহসা আজ এত বড় মৌন অবলম্বনে কুসুম আশঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিল। একটা কিছু অপ্রীতিকর ব্যাপার ঘটিয়াছে, তাহাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাহা কি এবং কতদূর গিয়াছে ইহাই জানিবার জন্য সে ছটফট করিতে লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল দাদাকে তাহারা অতিশয় অপমান করিয়াছেন, কারণ ছোটোখাটো অপমান তাহার দাদা ধরিতে পারে না এবং পারিলেও এতক্ষণ মনে রাখিতে পারে না, ইহা সে নিশ্চয় জানিত। আহার শেষ করিয়া কুঞ্জ উঠিতেছিল। কুসুম আর চুপ করিয়া থাকিতে না পারিয়া মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, তাহলে কার হাতে দিয়ে এলে দাদা? কুঞ্জ বিস্ময়পন্ন হইয়া বলিল, আবার কার হাতে? মার হাতে দিয়ে এলুম। কি বললেন তিনি? কিছু না বলিয়া কুঞ্জ চলিয়া গেল। পরদিন ফেরি করিতে বাহির হইবার সময় সে নিজেই ডাকিয়া বলল, তোর শাশুড়ি ঠাকরুন কি একরকম যেন হয়ে গেছে কুসুম। এমন জিনিস হাতে দিয়ে এলুম, তা একটি কথাও বলল না, বরং বৃন্দাবনকে ভালো বলতে হয়। সে খুশি হয়ে বলতে লাগলো, সাধ্য কি মা, যে সে লোক তোমার বালা হাতে পড়বে, আমার বড় ভাগ্য মা, তাই ভগবান আমাদের জিনিস আমাদের ফিরিয়ে দিয়ে সাবধান করে দিলেন। ও কিরে? কুসুমের গৌরবর্ণ মুখ একেবারে পাণ্ডুর হইয়া গেল। সে প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, কিছু না। এ কথা তিনি বললেন? হ্যাঁ, সেই বললেন। মা একটা কথাও কইলেন না। তাছাড়া তিনি কোথায় নাকি সারাদিন গিয়েছিলেন, তখনও নাওয়া খাওয়া হয়নি। এমন করে আমার পানে চেয়ে রইলেন, কি দিলুম কি বললুম তা যেন বুঝতেই পারলেন না বলিয়া কুঞ্জ নিজের মনের বার দুই ঘাড় নাড়িয়া ধামা লইয়া বাহির হইয়া গেল। 3-4 দিন গত হইয়াছে। রান্না ভালো হয় নাই বলিয়া কুঞ্জ পরশু ও কাল মুখ ভার করিয়াছিল। আজ স্পষ্ট অভিযোগ করিয়া গিয়া এইমাত্র ভাই বোনে তুমুল কলহ হইয়া গেল। কুঞ্জ ভাত ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, এ পুড়ে যায় ও পুড়ে যায়, আজকাল মন তোর কোথায় থাকে কুশি? কুশিও ভয়ানক ক্ষুব্ধ হইয়া জবাব দিল, আমি কারু কেনা দাসী নই, পারবো না রাঁধতে। যে ভালো রেঁধে দেবে তাকে আনোগে। কুঞ্জর পেট জ্বলিতেছিল, আজ সে ভয় পাইল না। হাত নাড়িয়া বলিল, তুই আগে দূর হ, তখন আনি কিনা দেখিস বলিয়া ধামা লইয়া নিজেই তাড়াতাড়ি দূর হইয়া গেল। সেই দিন হতে প্রাণ ভরিয়া কাঁদিবার জন্য কুসুম ব্যাকুল হইয়া উঠিয়াছিল। আজ এত বড় সুযোগ সে ত্যাগ করিল না। দাদার অভুক্ত পাতের থালা পড়িয়া রহিল।
সদর দরজা তেমনি খোলা রইল। সে আঁচল পাতিয়া রান্নাঘরের চৌকাটে মাথা দিয়া একেবারে মরা কান্না শুরু করিয়া দিল। বেলা বোধ করি তখন 10টা। ঘণ্টাখানেক কাঁদিয়া কাটিয়া শান্ত হইয়া এইমাত্র ঘুমাইয়া পড়িয়াছিল। চমকিয়া চোখ মেলিয়া দেখিল বৃন্দাবন উঠানে দাঁড়াইয়া কুঞ্জদা কুঞ্জদা করিয়া ডাকিতেছে। তাহার হাত ধরিয়া বছর 6 একটি হৃষ্টপুষ্ট সুন্দর শিশু। কুসুম শশব ব্যস্তে মাথায় আঁচল টানিয়া দিয়া কপাটের আড়ালে উঠিয়া দাঁড়াইল এবং সব ভুলিয়া সুন্দর শিশুর মুখের পানে কপাটের ছিদ্রপথে এক দৃষ্টে চাহিয়া রহিল। এ যে তাহার স্বামীরই সন্তান, তাহা সে দেখিবা মাত্র চিনিতে পারিয়াছিল। চাহিয়া চাহিয়া সহসা তাহার 2 চোখ জলে ভরিয়া গেল এবং 2 বাহু যেন সহস্র বাহু হইতে উনাকে ছিনাইয়া লইবার জন্য তাহার বক্ষ পঞ্জর ভেদ করিয়া বাহিরে আসিতে চাহিল। তথাপি সে সাড়া দিতে পা বাড়াইতে পারিল না। পাথরের মূর্তির মতো একভাবে পলকবিহীন চক্ষে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কাহারও সাড়া না পাইয়া বৃন্দাবন কিছু বিস্মিত হইল। আজ সকালে নিজের কাজে সে এইদিকে আসিয়াছিল এবং কাজ সারিয়া ফিরিবার পথে ইহাদের দোর খোলা দেখিয়া কুঞ্জ ঘরে আছে মনে করিয়াই গাড়ি হইতে নামিয়া ভেতরে ঢুকিয়াছিল। কুঞ্জর কাছে তাহার বিশেষ আবশ্যক ছিল। গোজান সজ্জিত দেখিয়া তাহার পুত্র চরণ পূর্বাহ্নেই চড়িয়া বসিয়াছিল, তাই সেও সঙ্গে ছিল। বৃন্দাবন আবার ডাক দিল, কেউ বাড়ি নেই নাকি? তথাপি সাড়া নেই। চরণ কহিল, জল খাবো বাবা, বড় তেষ্টা পেয়েছে। বৃন্দাবন বিরক্ত হইয়া ধমক দিল, না পাইনি, যাবার সময় নদীতে খাস। সে বেচারা শুষ্ক মুখে চুপ করিয়া রহিল। সেদিন কুসুম লজ্জার প্রথম বেগটা কাটাইয়া দিয়া স্বচ্ছন্দে বৃন্দাবনের সম্মুখে বাহির হইয়াছিল এবং প্রয়োজনীয় কথাবার্তা অতি সহজেই কহিতে পারিয়াছিল। কিন্তু আজ তাহার সর্বাঙ্গ লজ্জায় অবশ হইয়া আসিতে লাগিল। চরণ পিপাসার কথা না জানাইলে সে বোধ করি কোনো মতে সম্মুখে আসিতে পারিত না। সে একবার এক মুহূর্ত দ্বিধা করিল, তারপর একখানি ক্ষুদ্র আসন হাতে করিয়া আনিয়া দাওয়ায় পাতিয়া দিয়া কাছে আসিয়া চরণকে কোলে করিয়া নিঃশব্দে চলিয়া গেল। বৃন্দাবন এই ইঙ্গিত বুঝিল, কিন্তু চরণ যে কি ভাবিয়া কথাটি না কহিয়া এই সম্পূর্ণ অপরিচিতার ক্রোড়ে উঠিয়া চলিয়া গেল তাহা বুঝিতে পারিল না। পুত্রের স্বভাব পিতা ভালো করিয়া জানিত। এদিকে চরণ হতবুদ্ধি হইয়া গিয়াছিল। একে তো এইমাত্র সে ধমক খাইয়াছে, তাহাতে অচেনা জায়গায় হঠাৎ কোথা হইতে বাহির হইয়া এমন ছোঁ মারিয়া কোনো দিন কেহ তাহাকে লইয়া যায়নি। কুসুম ঘরের ভিতরে লইয়া গিয়া তাহাকে বাতাসা দিল। তারপর কিছুক্ষণ নির্বিশেষ চক্ষে চাহিয়া থাকিয়া সহসা প্রবল বেগে বুকের ওপর টানিয়া লইয়া 2 বাহুতে দৃঢ়রূপে চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। চরণ নিজেকে এই সুকঠিন বাহুপাশ থেকে মুক্ত করিবার চেষ্টা করিলে সে চোখ মুছিয়া বলিল, ছি বাবা, আমি যে মা হই। ছেলের ওপর বরাবরই তাহার ভয়ানক লোভ ছিল। কাহাকেও কোনো মতে একবার হাতের মধ্যে পাইলে আর ছাড়িতে চাহিত না। কিন্তু আজিকের মতো এমন বিশ্বগ্রাসী ক্ষুধার ঝড় বুঝি আর কখনো তাহার মধ্যে ওঠে নাই। বুক যেন তাহার ভাঙিয়া ছিঁড়িয়া পড়িতে লাগিল। এই মনোহর সুস্থ সবল শিশু তাহারই হইতে পারিত, কিন্তু কেন হইল না? কে এমন বাদশা দিল? সন্ধান হইতে জননীকে বঞ্চিত করিবার এত বড় অনধিকার সংসারে কারো আছে? চরণ সে যতই নিজের বুকের ওপর অনুভব করিতে লাগিল, ততই তাহার বঞ্চিত তৃষিত মাতৃহৃদয় কিছুতেই যেন সান্ত্বনা মানিতে চাহিল না। তাহার কেবলই মনে হইতে লাগিল তাহার নিজের ধন জোর করিয়া অন্যায় করিয়া অপরে কাড়িয়া লইয়াছে। কিন্তু চরণের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। এমন জানিলে সে বোধ করি নদীতেই জল খাইত। এই স্নেহের পীড়ন হইতে পিপাসা বোধ করি অনেক সুসহ হইতে পারিত। কহিল, ছেড়ে দাও। কুসুম 2 হাতের মধ্যে তাহার মুখখানি লইয়া বলিল, মা বলো, তাহলে ছেড়ে দেব। চরণ ঘাড় নাড়িয়া বলিল, না, তাহলে ছেড়ে দেব না বলিয়া কুসুম বুকের মধ্যে আবার চাপিয়া ধরিয়া টিপিয়া পিষিয়া চুমু খাইয়া তাহাকে হাঁপাইয়া তুলিয়া বলিল, মা না বলে কিছুতেই ছেড়ে দেব না। চরণ কাঁদো কাঁদো হইয়া বলিল, মা। ইহার পরে ছাড়িয়া দেয়া কুসুমের পক্ষে একেবারে অসম্ভব হইয়া উঠিল। আর একবার তাহাকে বুকে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল।
বিলম্ব হইতেছিল। বাহির হইতে বৃন্দাবন কহিল, তোর জাল খাওয়া হলো রে চরণ? চরণ কাঁদিয়া বলিল, ছেড়ে দেয় না যে। কুসুম চোখ মুছিয়া ভাঙা গলায় কহিল, আজ চরণ আমার কাছে থাক। বৃন্দাবন দ্বারের সন্নিকটে আসিয়া বলিল, ও থাকতে পারবে কেন? তাছাড়া এখনো খায়নি, মা বড় ব্যস্ত হবেন। কুসুম তেমনিভাবে জবাব দিল, না, ও থাকবে। আজ আমার বড় মন খারাপ হয়ে আছে। মন খারাপ কেন? কুসুম সে কথার উত্তর দিল না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, গাড়ি ফিরিয়ে দাও, বেলা হয়েছে, আমি নদী থেকে চরণকে স্নান করিয়ে আনি। বলিয়া আর কোনরূপ প্রতিবাদের অপেক্ষা না করিয়া গামছা ও তেলের বাটি হাতে লইয়া চরণকে কোলে করিয়া নদীতে চলিয়া গেল। বাটির নিচে স্বচ্ছ ও স্বল্পতোয়া নদী। জল দেখিয়া চরণ খুশি হইয়া উঠিল। তাহাদের গ্রামে নদী নেই, পুষ্করণী আছে, কিন্তু তাহাতে নামিতে দেওয়া হয় না। সুতরাং এই সৌভাগ্য তাহার ইতিপূর্বে ঘটেনি। ঘাটে গিয়া সে স্থির হইয়া তেল মাখিল এবং তাহার হইতে হাঁটু জলে লাফাইয়া পড়িল। তাহার পর কিছুক্ষণ মাতামাতি করিয়া স্নান সারিয়া কোলে চড়িয়া যখন ফিরিয়া আসিল, তখন মাতা পুত্রে বিলক্ষণ সদ্ভাব হইয়া গিয়াছে। ছেলে কোলে করিয়া কুসুম সম্মুখে আসিল। মুখ তাহার সম্পূর্ণ অনাবৃত, মাথা আঁচল ললাট স্পর্শ করিয়াছিল। যাইবার সময় সে মন খারাপের কথা বলিয়া গিয়াছিল, কিন্তু দুঃখ কষ্টের আভাস মাত্রও সে মুখে দেখিতে পাইল না, বরং সদ্য বিকশিত গোলাপের মতো ওষ্ঠাধর চাপা হাসিতে ফাটিয়া পড়িতেছিল। তাহার আচরণে সংকোচ বা কুণ্ঠা একেবারেই নেই। সহজভাবে কহিল, এবার তুমি যাও, স্নান করে এসো, তারপরে খাবে, তারপরে খেয়ে একটু ঘুমাবে, তারপরে যাও, আমি জানি না, এই গামছা নাও, আর দেরি করো না। বলিয়া সে সহাস্যে গামছাটা স্বামীর গায়ের ওপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। বৃন্দাবন গামছা ধরিয়া ফেলিয়া একবার মুখ ফিরাইয়া একটা অতি দীর্ঘশ্বাস অলক্ষ্যে মোচন করিয়া শেষে কহিল, বরং তুমি বিলম্ব করো না, চরণকে যা হোক দুটি খাইয়ে দাও, আমাদের বাড়ি যেতে হবে। যেতেই হবে কেন? গাড়ি ফিরে গেলেই মা বুঝতে পারবেন। ঠিক সেই জন্যেই গাড়ি ফিরে যায়নি, একটু আগে গাছতলায় দাঁড়িয়ে আছে। সংবাদ শুনিয়া কুসুমের হাসি মুখ মলিন হইয়া গেল। শুষ্ক মুখে ক্ষণকাল স্থির থাকিয়া মুখ তুলিয়া বলিল, তাহলে আমি বলি, মায়ের অমতে এখানে তোমার আসাই উচিত হয়নি। তাহার গুঁড়ো অভিমানের সুর লক্ষ্য করিয়া বৃন্দাবন হাসিল, কিন্তু সে হাসিতে আনন্দ ছিল না। তারপরে সহজভাবে বলিল, আমি এমন হয়ে মানুষ হয়েছি কুসুম, যে মায়ের অমতে এ বাড়িতে কেন, এই গ্রামেও পা দিতে পারতুম না। যাক, যে কথা শেষ হয়ে গেছে সেই কথা তুলে কোনো পক্ষেরই আর লাভ নেই, তোমারও না আমারও না। যাও, আর দেরি করো না, ওকে খাইয়ে দাও গে। বলিয়া বৃন্দাবন ফিরিয়া গিয়া আসনে বসিল। কুসুম চোখের জল চাপিয়া মৌন অধমুখে ছেলে লইয়া ঘরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে পিতা পুত্রে গাড়ি চড়িয়া যখন গৃহে ফিরিয়া চলিল, তখন পথে চরণ জিজ্ঞাসা করিল, বাবা, মা অত কাঁদছিল কেন? বৃন্দাবন আশ্চর্য হইয়া বলিল, তোর মা হয় কে বলে দিল রে? চরণ জোর করিয়া বলিল, হ্যাঁ, আমার মাই তো হয়, হয় না? বৃন্দাবনে কথার জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, তুই থাকতে পারিস তোর মায়ের কাছে? চরণ খুশি হইয়া মাথা নাড়িয়া বলিল, পারি বাবা। আচ্ছা, বলিয়া বৃন্দাবন মুখ ফিরিয়া গাড়ির একধারে শুইয়া পড়িল এবং রৌদ্র তপ্ত স্বচ্ছ আকাশের পানে চাহিয়া রহিল। পরদিন অপরাহ্ন বেলায় কুসুম নদীতে জল আনিবার জন্য সদর দরজায় শিকল তুলিয়া দিতেছিল। একটিবার 13 বছরের বালক এদিক ওদিক চাহিয়া কাছে আসিয়া বলিল, তুমি কুঞ্জ বৌরাগীর বাড়ি দেখিয়ে দিতে পারো? পারি। তুমি কোথা থেকে আসছো? বাড়ি থেকে, পণ্ডিত মশাই চিঠি দিয়েছেন। বলিয়া সে মলিন উত্তরীয়ের হাত দিয়া একখানি চিঠি বাহির করিয়া দেখাইল। কুসুমের শিরার রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। চাহিয়া দেখিল তাহারই নাম লেখা। খুলিয়া দেখিল অনেক লেখা, বৃন্দাবনের স্বাক্ষর। কি কথা লেখা আছে তাহাই জানিবার উন্মত্ত আগ্রহ সে প্রাণপণে দমন করিয়া ছেলেটিকে ভিতরে ডাকিয়া আনিয়া প্রশ্ন করিল, তুমি পণ্ডিত মশাইয়ের কাছে পড়েছিলে? কে তোমার হাতে চিঠি দিল? ছেলেটি আশ্চর্য হইয়া বলিল, পণ্ডিত মশাই দিলেন। কুসুম পাঠশালার কথা জানিত না, বুঝিত না পারিয়া আবার প্রশ্ন করিল, তুমি চরণের বাপকে চেনো? হ্যাঁ, তিনিই তো পণ্ডিত মশাই। তার কাছে তুমি পড়ো? আমি পড়ি, পাঠশালায় আরও অনেকে পড়ে। কুসুম উৎসুক হইয়া উঠিল এবং তাহাকে প্রশ্ন করিয়া এই সম্বন্ধে সমস্ত জানিয়া লইল।
পাঠশালা বাটিতে প্রতিষ্ঠিত বেতন লাগে না। পণ্ডিত মশাই নিজেই স্লেট পেন্সিল কিনিয়া দেন। সে সকল দরিদ্র ছাত্র দিনের বেলায় অবকাশ পায় না, তারা সন্ধ্যার সময় পড়িতে আসে এবং ঠাকুরের আরতি শেষ হইয়া গেলে প্রসাদ খাইয়া কলরব করিয়া ঘরে ফিরিয়া যায়। দুইজন বয়স্ক ছাত্র পাঠশালায় ইংরাজি পড়ে ইত্যাদি যাবতীয় তথ্য জানিয়া লইয়া কুসুম ছেলেটিকে মুড়ি বাতাসা প্রভৃতি দিয়া বিদায় করিয়া দিয়া চিঠি খুলিয়া বসিল। সুখের স্বপ্ন কে যেন প্রবল ঝাঁকুনি দিয়া ভাঙিয়া দিল। পত্র তাহাকে লেখা বটে, কিন্তু একটা সম্ভাষণ নেই, একটা স্নেহের কথা নেই, একটু আশীর্বাদ পর্যন্ত নেই। অথচ এই তার প্রথম পত্র। ইতিপূর্বে আর কেহ তাহাকে পত্র লেখে নাই সত্য, কিন্তু সে তার সঙ্গিনীদের অনেকেরই প্রেমপত্র দেখিয়াছে। তাহাতে ইহাতে কি কঠোর প্রভেদ! আগাগোড়া কাজের কথা, কুঞ্জনাথের বিবাহের কথা। এ কথা বলিতেই সে কাল আসিয়াছিল। বৃন্দাবন জানিয়াছে মা সম্বন্ধ স্থির করিয়াছেন এবং সমস্ত ব্যয়ভার তিনি বহিবেন। সব দিক দিয়া এ বিবাহ প্রার্থনীয়, কেননা ইহাতে কুঞ্জনাথের এবং সেই সঙ্গে তাহারও সাংসারিক দুঃখ কষ্ট ঘুচিবে। এই ইঙ্গিতটা প্রায় স্পষ্ট করিয়াই দেয়া হইয়াছে। একবার শেষ করিয়া সে আর পড়িবার চেষ্টা করিল, কিন্তু এবারেও সমস্ত অক্ষরগুলি চোখের সম্মুখে নাচিয়া বেড়াইতে লাগিল। সে চিঠিখানা বন্ধ করিয়া ফেলিয়া কোনো মতে ঘরে আসিয়া শুইয়া পড়িল। তাহার এত বড় সৌভাগ্যের সম্ভাবনা তাহার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও আনন্দের আভাস জানাইতে পারিল না। এতক্ষণ শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই। প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। খুব শীঘ্রই নিয়ে আসব এই উপন্যাসের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা দেখতে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি স্টোরি হাব। খুব শীঘ্রই ফিরছি পরের পর্ব নিয়ে। নমস্কার।